সরকার বলছে পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচনের তারিখ ঠেকাতে পারবে। আবার সরকারের সমর্থক বলে পরিচিত তারা বলছে নির্বাচন এখন দরকার নেই। ২০০৬ সালে উনি নোবেল পাওয়ার পরে উনি যখন বাংলাদেশে এলেন এবং চট্টগ্রাম উনি গেলেন, তখন কিন্তু উনি বলেছিলেন যে আমি চট্টগ্রাম বন্দরকে উন্মুক্ত করে দিতে চাই। তা আমি বলি যে ৩৬ দিন না, আমরা কমপক্ষে ৩৬৩৬ দিন ধরেই আমরা এই সংগ্রামটা করছিলাম। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ প্রতিদিনে আপনাদের স্বাগত। অন্তর্বর্তী সরকার ঘোষিত সময় অনুযায়ী আর কিছুদিন পর জাতীয় নির্বাচন। এরই মধ্যে দেশ জুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচন বর্তমান বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বাংলাদেশ প্রতিদিন আপনাকে স্বাগতম, কেমন আছেন? জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা। ভালো আছি। শুরুতেই যেটা দিয়ে শুরু করতে চাই, বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার প্রতিবাদে আপনারা বেশ কিছুদিন ধরে মিটিং করছেন। আসলে এটার প্রকৃত ঘটনা কি? দেখুন, ধন্যবাদ আপনাকে। আমি এই কথার শুরুতে এটা বিজয়ের মাস। আমি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে শ্রদ্ধা জানাই এবং যারা সশস্ত্র সংগ্রামে অংশ নিয়েছিলেন তাদেরকে আমি সালাম জানাই। এই যে বন্দর নিয়ে যে প্রশ্নটা আপনি তুললেন, দেখুন আমাদের বন্দরের সংখ্যা খুবই কম, মাত্র কয়েকটা। এর মধ্যে আমাদের দেশের প্রবেশদ্বার হিসেবে খ্যাত হচ্ছে চট্টগ্রাম বন্দর। এই চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। তার সাথে ওই যে প্রবেশদ্বার বললাম, এখন ভূরাজনৈতিক কারণে এইটা একটা আমাদের সার্বভৌমত্বেরও একটা রক্ষা কবচ বটে। কারণ বঙ্গোপসাগর এটাকে ঘিরে আপনারা জানেন, আজকে খুব সাধারণ মানুষও জেনে গেছে যে পৃথিবীর বিভিন্ন দেশ আধিপত্য বিস্তার করতে চায়। সুতরাং আমাদের ওইখানে যে বন্দরটা আছে তাতে কোনোভাবে যাতে ব্যত্যয় না ঘটে, আমরা এই বন্দরকে দক্ষ দুর্নীতিমুক্তভাবে এবং শতভাগ নিজস্ব মালিকানায় রেখে পরিচালনা করতে চাই। অনেকদিন আগে থেকে নানা সমস্যা বলতে এটাই, একবার ১৯৮ বছরের লিজ দেওয়ার প্রচেষ্টা হয়েছিল, সেটা কিন্তু আমরা আন্দোলন করে এবং আইনগতভাবে ঠেকানো হয়েছিল। কিন্তু আমরা খুবই ক্ষোভের সাথে লক্ষ্য করলাম এই অন্তর্বর্তীকালীন সরকার আর কয়েকদিন পরে নির্বাচন চলে যাবেন, তারা খুব আকস্মিকভাবে তারা আমাদের লালদিয়ায় নতুন টার্মিনাল নির্মাণের জন্য চুক্তি করলেন। পানগাঁও বিদেশিদের সাথে চুক্তি করলেন, কোনো দরপত্র করা হলো না, জনগণকে না জানিয়ে এবং কি চুক্তিতে আছে সেটা না জেনে। একই সাথে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, যেটা আমাদের অর্থায়নে তৈরি হয়েছে এবং লাভজনক, সেইটাও তারা দীর্ঘমেয়াদী ইজারা দেওয়ার কাজটা করছেন। আমরা এটাকে মনে করি আমাদের অর্থনীতির জন্য এটা ক্ষতিকর হবে এবং আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত হবে। এই কারণে আমরা এর বিরোধিতা করছি। এবং আমি আপনাকে এই কথা বলতে চাই, এই বিরোধিতা কিন্তু এই ১-২ দিনে না, এইটা শোনার সাথে সাথে আমরা করেছি। এবং এই ২০২৫ সালের জুন মাসে কিন্তু আমরা একটা রোড মার্চ করেছিলাম। আমি তখন বাম জোটের সমন্বয়ক ছিলাম, সেই হিসাবে ওইটার একটা দায়িত্বও পালন করেছি। এবং এই যে পথে পথে আমরা গেলাম, আমি বাংলাদেশের একটা মানুষও খুঁজে পাইনি যে আমাদের বিরোধিতা করেছে। বরঞ্চ আমরা দেখেছি দেশব্যাপী ব্যাপক সমর্থন এইটার পক্ষে আছে। সুতরাং আমরা আমাদের যে নিজস্ব অর্থনীতির অন্যতম ভূমিকা রক্ষাকারী যে বন্দর, আমাদের প্রবেশদ্বার যে বন্দর এবং আমাদের স্বাধীনতা বা বিশেষ করে সার্বভৌমত্বের উপরে আঘাত হানতে পারে এটা যদি বিদেশিদের আমরা ইজারা দিই, এই কারণে আমরা বন্দর রক্ষার জন্য আন্দোলন করে চলেছি। যে আন্দোলনটা করছেন, আপনারা কি মনে করছেন যে বিদেশিদেরকে বন্দর ইজারা দেওয়ার সঙ্গে ডক্টর ইউনূসের কোনো সম্পর্ক আছে কিনা? আমি ডক্টর ইউনূস সাহেবের সম্পর্কের আগে একটু কথা বলি। যারা দিতে চায় তারা দুটি শব্দ সামনে আনছেন। একটা বলে বন্দরের দুর্নীতি আছে, অদক্ষতা আছে, এটা দূর করতে চায়। তো আমরা বলেছি দুর্নীতি এবং অদক্ষতা দূর তো আমরাই চাই এবং এর জন্য প্রয়োজনে আমাদের যদি নতুন মেশিনারি জানতে হয় আনা হোক, আমাদের বিদেশি এক্সপার্ট এতে আনা হোক, আমরা কিন্তু তার বিরুদ্ধে না। এটা আমি মনে করিয়ে দিলাম। হ্যাঁ, ইউনূস সাহেবের তো আমি তো দেখি একটা প্রত্যক্ষ ভূমিকা আছে। কেন? আপনি দেখেন ২০০৬ সালে উনি নোবেল পাওয়ার পরে উনি যখন বাংলাদেশে এলেন এবং চট্টগ্রাম উনি গেলেন, তখন কিন্তু উনি বলেছিলেন যে আমি চট্টগ্রাম বন্দরকে উন্মুক্ত করে দিতে চাই। তার মানে ওনার সেই আকাঙ্ক্ষা, সেইটাই তিনি বাস্তবায়ন করতে চান। আমরা খুব সহজে বলি এটা যদি আপনার আকাঙ্ক্ষা হয়, এটা ব্যক্তি আকাঙ্ক্ষা। তো জনগণ একমত না হলে তো দিতে পারবে না। তাহলে আপনি রাজনৈতিক দল করেন, আপনি ক্ষমতায় আসেন, জনগণ একমত হলে দিয়েন। কিন্তু আপনি যে এই যে দিতে চাচ্ছেন, তাতে কেউ যদি প্রশ্ন করে, আপনি দেশের স্বার্থের বাইরে আমেরিকা বা
এইরকম বিদেশি সাম্রাজ্যবাদ বা এই ধরনের কোনো গোষ্ঠী স্বার্থর কারণেই দিতে চান, তাহলে কি উত্তর আপনি দেবেন? আর এটা আপনার এখতিয়ারের মধ্যেও পড়ে না। কিন্তু আমি এটা খুব আরো যদি বলি তর্ক এড়ানোর জন্যে, যদি অন্তর্বর্তীকালীন সরকার তারা এই বন্দর নিয়ে কোনো কি কাজ করা প্রয়োজন মনে করে তারা লিখে দিয়ে যাক, তারা একটা প্রস্তাব দিক, যাতে করে আগামীতে নির্বাচিত সরকার এ বিষয়ে দায়িত্ব পালন করতে পারে। তার আগে এইটা যদি হাত দেয়, তাহলে যে প্রশ্ন তুললেন মানুষ এটাই মনে করবে ইউনূস সাহেব জনমতের বাইরে যেয়ে জোর জুলুম করে এই কাজটা করছে। তো ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, কিন্তু হাতে সময় আছে খুবই অল্প সময়। সাধারণ মানুষের মধ্যে এখনো নির্বাচন না হওয়ার একটা হবে না এ ধরনের একটা আশঙ্কা রয়েছে। আপনি কি মনে করছেন? না, ওই যে আপনি যেটা বললেন, আমরা এখনো প্রত্যাশা করছি যত সময় নির্বাচন হবে। যেমন আমি আপনার সাথে যখন কথা বলছি, ঘটনাচক্রে গতকালই একটা অনুষ্ঠান, একটা পত্রিকার অনুষ্ঠানে, সেখানে সরকারি লোকজন, নির্বাচন কমিশনের লোকজন এবং বিরোধী দল আমরা সহ অনেকের সাথে কথা হলো। তাতে সবার এই প্রত্যাশা, নির্বাচন ওনারা যে সময়টা বলেছেন বিফোর রমজান অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি সেই প্রত্যাশা করি। কিন্তু আপনি যেটা বলেছেন এটাই সত্য, দেশের মানুষ এখনো এটা ভরসা পাচ্ছে না। সেটার একটা অনেক কারণ আছে। তার মধ্যে আমি ছোট ছোট করে বলি যে দেখুন, এই সরকারের যে কথাগুলো বলছে তার প্রতি মানুষ আস্থা পাচ্ছে না। আচ্ছা, তার একটা কারণ, সরকার বলছে পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচনের তারিখ ঠেকাতে পারবে। আবার সরকারের সমর্থক বলে পরিচিত তারা বলছে নির্বাচন এখন দরকার নেই। আবার এক সময় মনে আছে কেউ বলছে এই সরকারকে 5 বছর চাই, 10 বছর চাই। এই কারণে তো যার জন্য আমি 3টা কাজের কথা বরাবর বলে আসছি। একটা বলেছি, সরকার অন্ততপক্ষে নির্বাচন মানে তো মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখতে চায়, কারণ তারা তো দায়িত্ব পালন করবে। তাহলে সরকার এখনো যেটা পারে নাই, মব সন্ত্রাস দমন করতে পারে নাই, যারা অস্ত্র যেটা লুটপাট উদ্ধার করতে পারে নাই, জঙ্গি যারা গিয়েছিল উদ্ধার করতে পারে নাই, তো এই ব্যাপারে তারা যৌথ বাহিনী মাঠে আছে, তাদেরকে কাজে লাগাইতে পারে। আর বলুক যে এখন থেকে আমি আইনের বাইরে যে যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কোনো দিকে তাকাবো না। এইটা যদি সে করতে পারতো তাহলে সরকারের প্রতি কিন্তু কিছুটা হলেও আস্থা ফিরে আসতো। আর নির্বাচন কমিশনকে আমরা বলেছি তারা তো দেরি করে ফেলেছে, কারণ যে সংস্কার তাদের করার কথা ছিল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে তারা করে নাই। এখন সময় কম, আমরা আশা করছি না, কিন্তু তারা প্রতিদিন কাউন্টডাউন করুক না, কাউন্টডাউন করে পারলে কালকেই নির্বাচনের তফসিল সুনির্দিষ্ট ঘোষণা করে দিয়ে তারা রাজনৈতিক দল এবং অন্যরা যারা ভোট করবে তাদেরকে আস্থায় নিয়ে কাজ শুরু করুক, তাহলে দেখবেন জনমনে আস্থা ফিরে আসবে। আচ্ছা। এখন আমি আসলে বাম জোটের বিষয়ে যেতে চাই। নির্বাচন সামনে রেখে বাম জোটের কলেবর বেড়েছে। তারা ইতোমধ্যেই গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট গঠন করেছে। তো সার্বিকভাবে আসলে নির্বাচনের প্রস্তুতি কি বাম জোটের? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। দেখেন, আমরা অনেকদিন ধরেই যে আন্দোলনটা করি, সেই আন্দোলন হচ্ছে, আমরা বলি যে একটা বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলা, এবং শুধু বিকল্প শক্তি সংগ্রাম, যে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলা। এবং তার একটা অন্যতম কাজ হবে এই যে ব্যবস্থাটা চলছে, এই ব্যবস্থার একটা আমূল পরিবর্তন। কারণ আপনি ব্যবস্থা যদি বদল না করে খালি ক্ষমতার বদল করেন, তাহলে মানুষের কোনো মুক্তি আসবে না। এখন সেইটা করতে গেলে বিকল্প বাম গণতান্ত্রিক শক্তি সমাবেশ গড়ে তুলতে হবে। তো আমাদের দল ধরেন কমিউনিস্ট পার্টি, আমরা ঠিকই এখনই এই মুহূর্তে একক যেতে পারবো বলে মনে করছে না। আমাদের একটা জোট আছে, বাম গণতান্ত্রিক জোট। সেইটা নিয়েও আমরা এই যে নির্বাচনের যে বড় সংগ্রাম, এইটাও মোকাবেলা করতে পারবো বলে মনে হয় না। এমনকি ব্যবস্থা বদলের সংগ্রামকেও পারবো না। এই বিবেচনায় শুধু নির্বাচন না, নির্বাচনের বাইরে কতকগুলো যে আমরা জনগণের সামনে বিকল্প কি তুলে ধরতে চাই, যে আমরা সরকারে গেলে কি কাজ করব, এই ধরনের নীতির ভিত্তিতে আমরা বাম জোটের বাইরে অন্যান্য শক্তিকে নিয়ে আরো বৃহত্তর বলয় গড়ে তুলতে চাই। সেই বৃহত্তর বলয়ের একটা পদক্ষেপ হিসাবেই আপাতত গণতান্ত্রিক যে যুক্ত ফ্রন্ট বললেন সেটার একটা আলোচনা করে গঠিত হয়েছে। কিন্তু এটা শেষ না, এটা আরো অন্যান্য দল যারা থাকবে তাদেরকে নিয়ে গঠন করবে। এবং এর বাইরে আমাদের এবার একটা কাজ হবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন বা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা মনে করেন এই ধরনের মুক্তিযুদ্ধের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে, প্রগতির পক্ষে, সমাজতন্ত্রের পক্ষে, তাদেরকে নিয়ে আমরা একটা বৃহত্তর বলয় গড়ে তুলব। সেই কাজটাই আমরা করে মানে আপনাদের কলেবরটা আরো বাড়ছে। এখন সেটা তাহলে এইটা হচ্ছে, আমি 2টা পয়েন্ট বলবো, একটা ইলেকশন এবং আমাদের আন্দোলন। 2টার কারণে, শুধুমাত্র ইলেকশন না। আমরা আশা করছি যে আমরা দেখেন যেমন দলীয়ভাবে সিপিবি ইতিমধ্যে আমার বলতে কোনো দ্বিধা নেই, আমরা 140টার মতো প্রার্থী প্রাইমারি বাছাই করেছি। এই সংখ্যা আরো বাড়বে। আমরা বাম
অন্যান্য সংগঠন এবং গণতান্ত্রিক অন্যান্য দলও তাদের মতো বাছাই করছে। তাতে মিলে আমরা চেষ্টা করব যে সব আসনেই যাতে করে আগামী নির্বাচন যথেষ্ট অনুষ্ঠিত হলে এবং নির্বাচনের পরিবেশ থাকলে আমরা অংশগ্রহণ করব এবং আমরা সিপিবি চেষ্টা করব 300 আসনেই আমরা প্রার্থী জোটগতভাবে সবাই মিলে আমি বলছি সবাই মিলে আমরা এই ধরনের তার মানে এই যে আমাদের যে বৃহত্তর বলয় গড়ে উঠবে সেই বলয় তার মাঝে বিভিন্ন শ্রেণী পেশার সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে নিয়ে আমরা সব আসনে প্রার্থী দেওয়ার প্রচেষ্টা গ্রহণ করব। বিএনপি নির্বাচন চাচ্ছে, জামায়াত এবং নতুন গঠিত যে এনসিপি তারা আসলে নির্বাচনের প্রস্তুতির জন্য সময় চাচ্ছে। তো এই যে সার্বিক ব্যাপারটা রাজনীতির এই ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আচ্ছা, আমি এইটা বলার আগে আগের সাথে রিলেট করে একটা কথা বলি। দেখেন, এই সরকার ক্ষমতায় আসার পর 2024 সালে 5ই অক্টোবর ওনাদের আমন্ত্রণে আমরা যখন দ্বিতীয়বার দেখা করতে গেলাম, বাম জোটের পক্ষ থেকে আমরা ওনাদেরকে লিখিতভাবে বলেছিলাম যে আপনার একটা প্রধান কাজ হচ্ছে নির্বাচনটা ধ্বংস হয়ে গেছে, ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন করে নির্বাচন দিকে আপনি যান এবং টাইটেলটা হবে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সমধিকার নিশ্চিত করেন। তার জন্য আমূল পরিবর্তনের দরকার ছিল, সরকার কিন্তু এটা করে নাই। তার মানে এবারও একটা অসম প্রতিযোগিতায় আমাদের যেতে হবে, কিন্তু সময় যেহেতু কম এই জন্য আমরা কোনো কোশ্চেন না করেই আমরা ওই নির্বাচনের যাত্রা মানে গণতন্ত্রের পথে যাত্রায় যেতে চাই। এবার যেটা আপনি বললেন, হ্যাঁ এটা ঠিকই, আমরা দেখলাম যে আমাদের কোনো দল, নতুন দল বা অনেকে তারা নির্বাচনকে কোনো না কোনোভাবে দেরি করতে চায় এবং আমি দেখি তাদের একটা বড় কারণ, এটা অনেকবার বলেছি আজকেও বলি, যে তারা তো ডিফ্যাক্টো এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতাটা এনজয় করছে। এবং একজন উপদেষ্টা বলেছে, আপনি শুনবেন, যে বলেছে যে আমাদের কাছে যখন আসে এই বিএনপির কেউ আসে, জামাতের এত আসে, নতুন দলের এইটা আসে, অন্যদের কম আসে, এরকম আসে না। তা তারা তো মনে করছে ক্ষমতায় আছি, তাই এটা আরো বেশি দিন থাকলে সেই ক্ষমতা এনজয়টা করতে পারবে। আরেকটা তারা মনে করছে, আমার ধারণা, যে দিন যত যাবে তারা আরো বেশি গোছায় করতে পারবে। এখন আমি যেমন অন্য কথা বলি, ধরুন আমরা কমিউনিস্ট পার্টি, আমরা তো মৌলিক পরিবর্তন চাই, সমাজতন্ত্র চাই। তা আমি কি বলবো যে আমি যতদিন মৌলিক পরিবর্তনের প্রস্তুতি আমার না হচ্ছে ততদিন তুমি নির্বাচন পিছিয়ে দাও? এটা খুবই ভুল চিন্তা। বরঞ্চ এখন সরকার নিজেই লেজে গোবরে করে ফেলেছে। আরো আগে নির্বাচন হলে ভালো হতো, যেটা আমরা কিন্তু বলেছিলাম। দেরি করেই, যত দেরি করবে আরো সংকট বাড়বে। সুতরাং কে কি বললো, আমি মনে করি এই আলোচনা এখন আমাদের আলোচনার টেবিল থেকে বাদ দেওয়া দরকার। বাদ দিয়ে ফেব্রুয়ারিতে যে টাইম ফ্রেম সরকার বলেছে সেই সময় নির্বাচনের জন্য এবং যতটুকু ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সমধিকার নিশ্চিত করা যায় তার জন্য যা যা করণীয় সেই ধারায় যাওয়াটাই এই মুহূর্তের একমাত্র কর্তব্য। সরকারে থাকা একাধিক উপদেষ্টা আসলে নির্বাচনে যেতে চাচ্ছে, নির্বাচন করবেন বলছে। তো বাংলাদেশের ইতিহাসে আসলে এই ধরনের নজির নেই। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এ ব্যাপারে একেবারে সুনির্দিষ্ট বক্তব্য আগে যা বলেছে আজকেও বলি। দেখেন, 2007-08 সালে আমরা নির্বাচন সংস্কার নিয়ে কিছু কাজ করেছিলাম, সবটা আমাদের মানা হয় নাই। তার মধ্যে একটা কিন্তু আমরা ওই সময় সিদ্ধান্ত গ্রহণ করেছি সবাই মিলে, যে নির্বাচনে কোনো ব্যক্তি দাঁড়াইতে পারে, কিন্তু পলিটিক্যাল পার্টি দাঁড়াইতে গেলে সে রাজনৈতিক দলের সদস্য হিসাবে প্রচারিত থাকতে হবে। আর সরকারি চাকরি থেকে বিদায় নেওয়া 3 বছরের মধ্যে নির্বাচন করতে পারবে না। এমনকি বেসরকারি চাকরি উচ্চ পদে থাকলে বিদায় নেওয়ার একটা টাইম ফ্রেম করেই করতে হবে। তাই না হলে যে সমসুযোগ বললাম, ধরেন একটা দায়িত্বে আমিই ছিলাম, তা আমি তো দায়িত্বে থাকা গেলে এলাকার অনেক কাজ করেছি, তাহলে আমি ভোটে দাঁড়ালে মানুষের ওই সিম্প্যাথি পাবো, আরেকজন সাধারণ মানুষ তিনি তো এই সিম্প্যাথি পাবেন না, তাহলে সমসুযোগ হলো না। এই কারণে বলেছি এটা উচিত না, এটা হচ্ছে নীতিগত পজিশন। সেই আলোকে দাঁড়ালে আমরা পরিষ্কার করে বলেছি উপদেষ্টাদের কেউ পদত্যাগ করলেও নির্বাচন করার কোনো অধিকার থাকার কোনো কারণ নেই। আমরা দাবি করেছি, এখনো বলি, আরপিওতে এটা সংশোধনী আনতে হবে যে উপদেষ্টারা এইবারের নির্বাচনে কেউ অংশ নিতে পারবে না, আগামী নির্বাচন তারা অংশ নিতে পারবে, সেই রকম নিয়মই করা উচিত বলে মনে করি। এবং আগামী নির্বাচন বললেও আমার মত হচ্ছে যে এটা বলে দেওয়া উচিত যে অন্তত পক্ষে 3 বছর পরে পরবর্তী কোনো নির্বাচনে তারা অংশ নিতে পারবে, তার আগে নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নাই। তাই না হলে এটা সমসুযোগ হবে না, অসম সুযোগ হবে এবং বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে সুযোগ দেওয়া হবে, যেটা আমাদের নির্বাচনী নীতিমালার পরিপন্থী বলে আমি মনে করি। এখন যে সময় আছে নির্বাচনের, এই সময়ের ভেতরে তো আসলে আরপিও পরিবর্তন করা সম্ভব না। না, সংশোধনী আপনাকে বলি খুবই সম্ভব। সম্ভব কেন বলি, দেখেন আরপিও যেটা দিয়েছে সেইটার পরও এখানে কিছু সংশোধনী অলরেডি আসছে, কারণ এখনো তফসিল ঘোষণা হয়নি। এবং এইটা তো আমরা পুরনো কথা বললাম, এটা নৈতিকতার কথা নয়। ইচ্ছা করলে আজকে বসে কালকেই করতে পারে, বা নির্বাচন তারিখ ঘোষণা এখন আমরা দেখতে পাচ্ছি আরো 2-4 দিন দেরি আছে। এটা নির্ভর করে
সরকার এবং নির্বাচন কমিশনের আন্তরিকতা এবং অবাধ গ্রহণযোগ্য নির্বাচন তারা করতে চায় কিনা তার উপরে নির্ভর করে, এবং তারা যদি মনে করে নীতিগত ডিসিশন নেই, খুবই সম্ভব এটা পরিবর্তন করা। আচ্ছা, তারা যদি এই সংশোধনীটা না এনে উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়, এটা আসলে সাধারণ মানুষ কিভাবে তো আমার মনে হয় এটা অনৈতিক হবে। আমাদের সাধারণ মানুষ এই অনৈতিকতা গ্রহণ করবে না। আচ্ছা, পরে যে বিষয়টা জানতে চাচ্ছি, দেশে আওয়ামী লীগ নেই, নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ নেই। তো এই কারণে কি জামায়াত আর বিএনপির ভেতরে আসলে দূরত্বটা তৈরি হচ্ছে? না, একটা দেখেন, প্রথমত একটু বলি, দূরত্বটা, হ্যাঁ, দূরত্ব বোধহয় এই কারণে আসছে যেহেতু বিএনপি একসাথে জামাতকে নিয়ে আন্দোলন করেছিল। এই কারণে হয়তো দূরত্বের কথাটা আসছে, আমি যদি বুঝে থাকি। তো এইটা মনে রাখবেন, ভোট যখন হবে, ভোট তো মানে বিজয়ের ব্যাপার। সে যেই করুক, আমি ভোট করলে আমি তো জয়ী হতে চাইবো। তা আমার প্রথম কার সাথে আমার বিরোধ বাঁধবে? যে সেকেন্ড পার্টি, তার সঙ্গে তার বিরুদ্ধেই কিন্তু কথা বলবো। আর সেকেন্ড পার্টি সে কার সাথে বিট করে সামনে আসতে পারবে? যে বিজয়ী। এই কারণে তা হয়তো এখানে এখন যেহেতু দৃশ্যমান অন্যরা একটু কম আছে, তো এই কারণে হয়তো দেখা যাচ্ছে। কিন্তু আমি মনে করি তাতে ওরা নাই বলেই শুধু না, আমি বরঞ্চ জিনিসটাকে এইভাবে বলি যে এখন দৃশ্যত যেহেতু মনে হচ্ছে যে একদল একটু সামনে আছে আর একদল একটু পিছায় আছে, মাঝপথে কেউ নাই, ওই কারণে হয়তোবা দেখা যাচ্ছে। কিন্তু আমি মনে করি নির্বাচন শিডিউল ঘোষণা হলে, ধরেন যাদেরকে আমরা আইনি নিষিদ্ধ করিনি এরকম তো আরো অনেক দল আছে। তো তারপরে আপনি যদি অংশীদারিত্বের কথা বলেন, আপনি যেটা পার্টিসিপেটরি কথার যে কথাগুলো বলি, তাহলে তো সেগুলোকে আপনাকে রিভিজিট করতে হবে। তা আমি জানি না সেই রিভিজিট কি হবে। তা নিশ্চয়ই সেটা নির্বাচনের তারিখ ঘোষণার পরে এ বিষয় নিয়ে আরো আলোচনা করা যাবে। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আসলে কেন দেশে আসছেন না? মানে আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ হয়ে আপনার কাছে কি মনে হয় নির্বাচনের অল্প কিছুদিন সময় আছে, বিএনপি বিভিন্ন আসনের প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু তারেক রহমানের আসলে দেশে আসতে বাধা কি? না দেখুন, কি বলবো যে এ ব্যাপারে পর্যাপ্ত তথ্য আমার কাছে নাই। এটা আমাকে স্বীকার করতেই হবে। আমরা বরঞ্চ তো এইটুকুই হিসাবে মিলাচ্ছিলাম, কারণ তারেক রহমান নিজেই যে কথা বলেছিলেন যে তফসিল ঘোষণার পরে তিনি আসবেন। আমরা এখনো সেটা ধরে নিতে চাই। আর এটা কিন্তু খুবই সহজে বোঝা যায়। কারণ উনি তো একটা নরমাল পরিস্থিতিতে দেশ থেকে চলে যান নাই। একটা abnormal পজিশন থেকে গেছেন এবং কতকগুলো লিখিত পড়িতর জায়গায় গেছেন এবং যে দেশটিতে আছেন দীর্ঘদিন ধরে, সেইখানে যাওয়ার পরে তাকে হয়তো এখানে আমি জানি না কোনটা কংক্রিট, কিন্তু জেনারেলি বলছি যেটাকে পলিটিক্যাল অ্যাসাইলাম বা অন্য কিছু যেটা করতে হয়েছে, এই একটা পজিশন। আর তারপরে হয়েছে যে একজন সাধারণ মানুষ, তিনি যাওয়া ফিরে আসা একটা ব্যাপার থাকে। আর যেহেতু একটা দলের দায়িত্বপ্রাপ্ত এবং ওই দলটি যদি ক্ষমতায় যায় তাকে হয়তো একটা বিশেষ আসনে বসাবে। সুতরাং তাদেরকে তো নানা বিষয় বিবেচনা করতে হয়। এইটা হয়তো দল নানাভাবে বিবেচনা করছে, যার জন্যেই হয়তো তিনি আসতে পারছেন না। তো যেহেতু আমার কাছে আরো সুনির্দিষ্ট তথ্য নাই, এই কারণে আমি সুনির্দিষ্ট করে আরো অনেক কথা হয়তোবা অন্য সময় হলে বলাটা কি বলবো যে সঙ্গত হতো। এখন সঙ্গত না, এইজন্য আমি বলছি না। কারণ কদিন পরে নির্বাচন। আমি নতুন কোনো কথা এখানে খাড়া করে আমি এইটা নিয়ে নতুন কথার জন্ম দিতে চাই না। আমি এইটাকেই রাখতে চাই, তিনি যেহেতু একটা দলের ডিফ্যাক্টো প্রধান, তিনি যেটা বলেছেন হয়তো আসবেন, না হলে এই দল এই বিষয়টা ফয়সালা করবেন। এইটাকে আমি একটা বড় আলোচনার এজেন্ডা হিসেবেও ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ নির্বাচনের যাত্রার জন্যে ওই দলটার একটা প্রয়োজনীয়তা আছে। যেহেতু দল ইন অ্যাকশন, দল তো কয়দিন আগেও নির্বাচন কমিশনে যেয়ে বলেছে যে যত যাই ঘটুক না কেন আমরা মনে করছি যথাসময়ে তফসিল ঘোষণা অন্য কাজ হবে। সুতরাং আমার মনে হয় সেই পথেই যাওয়া দরকার। তার মধ্য দিয়ে তারেক যে আসা না আসা, এই বিষয়টা তো দলই বিবেচনা করবে। আচ্ছা, আপনি শুরুতে যেমনটা বলছিলেন বিজয়ের মাস, কেউ আসলে এই যে জুলাই বিপ্লবকে মুক্তিযুদ্ধের উপরে স্থান দিতে চাচ্ছে। তো বিভিন্ন ধরনের টক শো বা বিভিন্ন প্ল্যাটফর্মে যে তারা সে ধরনের কথাবার্তা বলছে। তো মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবকে আপনি আসলে কিভাবে সংজ্ঞায়িত করবেন? দেখুন, আহ আমি একটু কথাটা একটু অন্যভাবে একটু শুরু করি। দেখেন, এই যে এবার একটা যে ২৪-এর গণঅভ্যুত্থান হলো, তা আমাদের ছাত্র বন্ধুরা যারা শেষ দিকে এসে একটা দায়িত্ব পালন করলো, তারা এটাকে দিন তারিখ এমনভাবে গণনা করলো ৩৬ দিন চললো, তাই না? তা আমি একটু মজা করে বলি যে আমরা তো ১৪ সালের নির্বাচন বয়কট করা থেকে শুরু করে তার আগে থেকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলাম। তা আপনি ১৪ আর ১০, ২৪ যদি বলেন তাহলে ১০ বছর। ১০ বছর হচ্ছে ৩,০৬৫। তা আমি বলি যে ৩৬ দিন না, আমরা কমপক্ষে ৩,৬৩৬ দিন ধরেই আমরা এই সংগ্রামটা করছিলাম।
তাহলে সংগ্রাম কালমিনেশন কিন্তু ওই জায়গাটা বিবেচনা করতে হবে। কিন্তু সেই দিকে এসে দেখলাম এই সংগ্রামের মধ্যে নানা ধরনের শক্তি ছিল এবং এটা খুবই, কি বলবো, এটা আমাদের জন্য মোটেই ভালো খবর না। বিগত দিনে আমরা দেখেছি যে অনেকগুলো জনতুষ্টবাদী আন্দোলনে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি ছিল। এইবার ওই আন্দোলনের মধ্যে তারা ছিল দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি, যারা আমাদের মুক্তিযুদ্ধের বিশ্বাসী করে না, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিও কেউ কেউ ছিল। তো এই গণঅভ্যুত্থানের পরে তারা এই সুযোগটা পেয়ে গেছে এবং আপনি দেখবেন যে সরকার গঠনের সময় নিষিদ্ধ ঘোষিত দলের নাম উচ্চারিত হয়েছে, তাদের আধিপত্য আছে, একটু আগেও বললাম। এই সুযোগ নিয়ে পরপরই দেখবেন বেগম রোকেয়ার মানে কি বলে যে মুখে কালি লেপন করা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলা, ওই দিনই কিন্তু 5 তারিখেই সূচনা হয়েছে। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য না, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনা, বীরশ্রেষ্ঠ, এগুলো অনেক কাজগুলো হয়েছে। তার মানে এই যে বলে না ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেয়া খাওয়া, তো এইরকম অনেকে সেই প্রচেষ্টা নিচ্ছে, সেই একটা অংশ এখনো আছে। এমনকি তারা আমাদের মহান মুক্তিযুদ্ধকে 1971-কে রিপ্লেস করতে চায় 1947-এর কাছে দাঁড়িয়ে। আমরা কিন্তু 47-কে নাকচ করে মুক্তিযুদ্ধে বিজয় করেছিলাম। সুতরাং এই অপশক্তি বল তবিয়াতে আছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করেই আমাদের বিজয়ী হতে হবে। এখন এই বিজয়ী হতে হবে কোথায়? এটা মনে রাখতে হবে, আমাদের মুক্তিযুদ্ধ শুধুমাত্র 9 মাসের সশস্ত্র সংগ্রাম না, 200 বছরের ব্রিটিশ বিরোধী সংগ্রাম, 24 বছরের পাকিস্তানি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম, তারপরে 9 মাসের সশস্ত্র সংগ্রাম। এবং আমাদের মুক্তিযোদ্ধারা যখন এই স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় তখন কিন্তু বলেছিল যে আমরা একটা সমৃদ্ধ দেশ করতে চাই, সবার সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদা নিশ্চিত করতে চাই, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। এই লক্ষ্যে দেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এবং মুক্তিযুদ্ধের পরে যে সংবিধান আমরা রচনা করলাম তার কিছু সীমাবদ্ধতা আছে, যেটা আমরা আপডেট করে আগাবো। কিন্তু তার যে 4টা মূলনীতির উপরে ভিত্তি করে, তার গণতন্ত্র, ধর্মপ্রবর্ততা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, তাহলে এটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের অর্জন। সুতরাং আমি মনে করি যে এই অর্জনকে ভিত্তি করেই আমাদের সবকিছু করতে হবে। সেই জায়গায় 24-এর সাথে গুরুত্বপূর্ণ কোনটা? মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা 54 বছর দেখেন পূরণ করতে পারেনি। নানা সময় যারা ক্ষমতায় ছিল, কেউ কম বেশি আমরা হিসাব করতে পারি, কিন্তু আসলে এই যারা ক্ষমতায় ছিল তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। সুতরাং এই কারণেই কিন্তু একবার ন্যূনতম ভোটের গণতন্ত্র তারা দিতে পারে নাই, যার জন্য 90-এর গণঅভ্যুত্থান আমাদের করতে হলো। এবং একটু আমি 1 মিনিট সময় নিয়ে বলি, 90-এর গণঅভ্যুত্থানে দেখেন আমাদের কিন্তু হয়তো এইবারের মতো এত আলোচনা হয়নি, কিন্তু আমাদের কয়েকটা পয়েন্ট ছিল, এটা জানিয়ে রাখি। একটা ছিল আমরা একটা ভালো নির্বাচন করবো, একটা নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলবো। আমরা কিন্তু আচরণবিধিতে এবং লিখিত করেছিলাম মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠা করব। আমরা কিন্তু লিখেছিলাম যে কেউ সাম্প্রদায়িকতা করব না, যদি সাম্প্রদায়িক প্রচার প্রচারণা কেউ করে আমরা সবাই ঐক্যবদ্ধ মোকাবিলা করব। এই ঐক্যবদ্ধ মানে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি সবাই মিলে। আরেকটা ছিল আমাদের পরস্পরের মধ্যে কোনো সংকট হলে আলাপ আলোচনা করে মীমাংসা করব। কেউ কিন্তু রক্ষা করেনি। এমনকি ওই যে যাদেরকে আমরা হটিয়ে দিলাম, সেই স্বৈরা শাসক, তাদেরকে কোনো দলে নেবানোর কথা ছিল, তাদেরকেও নিয়ে করলাম। তারপরে দেখেন 90-এর পরেও কিন্তু 91 একটা ভালো নির্বাচন হলো, কিন্তু আমরা আবার পথ হারালাম। এই পথ হারানোর কারণেই 2400 আরেকবার গণঅভ্যুত্থান সংগঠিত করতে হলো। সুতরাং আমাদের এখনকার কাজ হবে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, এইটার কেউ যাতে অপব্যবহার না করতে পারে, আর কেউ যাতে এটাকে বিকৃত না করতে পারে। এই জন্য 71-এর মূল চেতনাকে সমুন্নত রেখে এবং 90-24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে আমাদের এগিয়ে যেতে হবে। এটাই হবে আমাদের প্রধান কাজ। তাহলে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশে, আমরা যে একটা পরাধীন দেশ থেকে স্বাধীনতা অর্জন করলাম, এই স্বাধীন বাংলাদেশের সব মানুষের স্বাধীনতা, ভোটাধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান আর মানবিক মর্যাদা নিশ্চিত হবে। সেই আকাঙ্ক্ষা করেই আমাদের আগামী দিনের পথ চলার পথেই এগিয়ে যেতে হবে। যে সার্বিকভাবে বন্দর ইজারা থেকে শুরু করে নির্বাচন, এই সরকার পতন হয়েছে প্রায় 1.5 বছর হতে চললো। সার্বিকভাবে দেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে? আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন? না, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বলি প্রশ্ন, এবং এটাকে অনেক ব্যাখ্যার দাবি রাখে। তা আমার মনে হয় এই প্রশ্নের একটা উত্তর আমরা পাবো, যদি পাবো কখন, ভোটটা আমরা কিভাবে করতে পারছি এবং ভোটের মধ্য দিয়ে, জনগণের প্রত্যক্ষ ভোট নিশ্চিত করার মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারছি কিনা। তাহলে সেই পদক্ষেপের আগ পর্যন্ত কোন পথে যাচ্ছি বলাটা একটু কঠিন। তবে আমি একটু ক্রিটিক্যালি কথাটা বলতে চাই যে আমরা দীর্ঘদিন ধরে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা করেছিলাম,
ওই যে কথা আমি একটু আগে বললাম, ওই ধারাবাহিকতায় যে ২৪-এর গণঅভ্যুত্থানের কথা বলছি। কিন্তু এইবার গণঅভ্যুত্থানের মাঝে এমন অপশক্তি আছে, অপশক্তির ছায়া, এমন একটা আধিপত্যবাদী শক্তিকে আমরা অতিক্রম করতে চেয়েছি, কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি নতুন আধিপত্য বিস্তার করছে। তা যদি তাদের উপরে ভর করে আমরা যদি নির্বাচন কথার কথা একটা সংকটে পড়ে যায়, তাহলে কিন্তু দেশ একটা বড় সংকটে পড়বে। এমনকি নির্বাচনের মধ্য দিয়ে মানুষ যদি যথাযথ মানুষকে বেছে নিতে ব্যর্থ হয়, তাহলে দেশটা একটা সংকটে পড়বে। সুতরাং আমি এটা বলি যে আমরা একটা সংকটের মধ্যে আছি। এই যে আন্দোলন এবং এই প্রায় ১.৫ বছরের মধ্যে আমাদের সংকট মোচন হয় নাই। সুতরাং সেই সংকট মোচনের পথে, গণতন্ত্রের পথে যাত্রা করার দিকে আমরা আগাচ্ছি। এ ব্যাপারে নির্ভর করছে জনগণ কতটুকু সচেতন এবং সংগঠিতভাবে এই দায়িত্ব পালন করতে পারবে তার উপর। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।